নমস্কার। অনেকেই ভেবে থাকেন যে রেন্ট কন্ট্রোলে ভাড়া দেওয়া মানেই ল্যান্ডলর্ড কাছে সেটা অ্যাকসেপ্টেড এবং বৈধ টেনেন্ট। প্রথমেই বলে রাখি, রেন্ট কন্ট্রোলে ভাড়া যেটা আপনারা জমা দেন টেনেন্টরা, সেটা অ্যাট ইউর রিস্ক অ্যান্ড কস্ট। যদি দেখা যায় যে ভুল ল্যান্ডলর্ডের নামে জমা করছেন বা যে পারপাসে জমা করছেন সেই পারপাসটাই হয়তো নেই, মানে আপনার টেনেন্সিটাই ডিটারমিন হয়ে গেছে, আপনার এগেনস্টে উচ্ছেদের ডিগ্রি হয়ে গেছে, অথবা আপনি আর টেনেন্ট নয়, অথবা যে ল্যান্ডলর্ডকে মনে করছেন যে তিনি আপনার ল্যান্ডলর্ড, তিনি হয়তো বাড়ি বেচে দিয়ে অন্য কাউকে দিয়ে চলে গেছেন, সেক্ষেত্রে যদি আপনি মানি অর্ডার করেন, সেই মানি অর্ডারের কিন্তু লিগালিটি ভ্যালিডিটি কিছু নেই। আপনার তরফে বোনাফাইডলি আপনি করছেন, আপনি দেখাতে পারছেন যে আপনি ভাড়াটা দিচ্ছেন, কিন্তু রেন্ট কন্ট্রোল ডিপোজিট যদি ঠিকমতো না হয়, অর্থাৎ ধরুন জানুয়ারি মাসের ভাড়া ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে দিতে হয় মানি অর্ডার করে, সেই মানি অর্ডার রিফিউজ হলে যবে থেকে আপনি হাতে পাচ্ছেন তার 15 দিনের মধ্যে অ্যাফিডেভিট এবং পিটিশন করে রেন্ট কন্ট্রোলের কাছে জমা করতে হয়। এই দুটো ডেট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার ডিপোজিটটা ইনভ্যালিড ডিপোজিট হিসেবে ট্রিট হবে। এবং রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দেওয়া মানেই যে আপনার রাইটটা ল্যান্ডলর্ড মেনে নিচ্ছে, সেরকম কিন্তু কোনো কথা নয়। ল্যান্ডলর্ড যতক্ষণ না ভাড়া অ্যাকসেপ্ট করছে বাই হ্যান্ড, ততক্ষণ কিন্তু আপনার বোনাফাইডনেসটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে থাকে। যেমন ধরুন, ল্যান্ডলর্ড আপনার এগেনস্টে এভিকশন নোটিশ ইস্যু করেছে, তার এগেনস্টে আপনি ভাড়া রেন্ট কন্ট্রোলে জমা দিচ্ছেন, তাতে কিন্তু ল্যান্ডলর্ডের কোনো ক্ষতি নেই এবং আপনার বোনাফাইডনেসটা হয়তো আপনি দেখাচ্ছেন। যখন কোর্টে মামলা উঠবে, উচ্ছেদের মামলা, সেখানে আপনাকে 7(1) বা 7(2)তে প্রুভ করতে হবে আপনি ডিপোজিটটা ভ্যালিড করেছেন। অর্থাৎ যে পয়েন্ট আগে বললাম, আপনি মানি অর্ডারটা যদি জানুয়ারি মাসের ভাড়া ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়া হয়, জানুয়ারি মাসের ভাড়াটা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে মানি অর্ডার করতে হবে। মানি অর্ডার রিফিউজ হয়ে গেলে তার 15 দিনের মধ্যে আপনাকে রেন্ট কন্ট্রোলে জমা করতে হবে। এই প্রসিডিউর যদি না মানেন, তাহলে আপনি হাজার ভাড়া জমা করলেও সেই ভাড়াটা ইনভ্যালিড হিসেবে ট্রিট হবে। সুতরাং আপনি কোনো বেনিফিট পাবেন না। যেমন অনেকে ধরুন ট্রেসপাসার্স, অনেকে ধরুন ইললিগ্যাল অকুপায়ার, তারা যদি অরিজিনাল ল্যান্ডলর্ডের নামে রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দেয়, তাতে তাদের কোনো বেনিফিট নেই। ল্যান্ডলর্ড সেই টাকাটা অ্যাকসেপ্ট করবে না, এবং যতক্ষণ না ল্যান্ডলর্ড সেই টাকা অ্যাকসেপ্ট করছে, মানে অ্যাজ এ আপনাকে রেন্ট টেনেন্ট হিসেবে স্বীকৃতি দিচ্ছে, আপনাকে রেন্ট রিসিট না দিচ্ছে, ততক্ষণ ওই রেন্ট কন্ট্রোলে জমা দেওয়া বা না দেওয়া একই ব্যাপার। হ্যাঁ, অনেক সময় ল্যান্ডলর্ড ইচ্ছে করে নেয় না, রিফিউজড করে, সেক্ষেত্রে আপনি রেন্ট কন্ট্রোলে জমা দিতেই পারেন, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু যিনি ল্যান্ডলর্ডই নন সেই রকম লোককে ভাড়া জমা দেওয়া, অথবা আপনি টেনেন্টই নন, তা সত্ত্বেও আপনি ভাড়া জমা দিচ্ছেন রেন্ট কন্ট্রোলে, তাতে আপনার কোনো রাইট ক্লেম হবে না। আবার অনেক সময় দেখা যায়, বিশেষ করে 2Gর ক্ষেত্রে, আপনাদের বাবা বা মায়ের নামে টেনেন্ট থাকলে, বাবা মা দুজনেই মারা গেলে ছেলেদের 5 বছর রাইট, সেই 5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে যদি রেন্ট কন্ট্রোলে ভাড়া দেন, তাতেও কিন্তু আপনার কোনো রাইট এস্টাবলিশড হবে না, কারণ আইনেই বলে দিয়েছে 5 বছরের বেশি আপনি টেনেন্ট নন। সুতরাং আপনি রেন্ট কন্ট্রোলে দিন বা না দিন, সেটা কোনো বেনিফিট হবে না আপনার জন্য। সুতরাং ভাড়া জমা দেওয়ার আগে বুঝে শুনে ভাড়া দিন, সঠিক লোকের নামে দিন। অনেক সময় ল্যান্ডলর্ড ধরুন বাড়ি বেচে দিয়েছে প্রমোটারকে, সেক্ষেত্রে আপনার যদি মনে সন্দেহ জাগে, তাহলে আপনি রেজিস্ট্রি অফিস সার্চ করে দেখুন প্রপার্টির মালিকানা কার হাতে। সেই সময় যদি দেখতে পান যে প্রপার্টির মালিকানা অন্যের হাতে, সঙ্গে সঙ্গে নতুন যিনি ল্যান্ডলর্ড বা নতুন যিনি ওনার হয়েছেন তার ফেভারে মানি অর্ডার করুন। রিফিউজ করলে কোর্টে জমা করুন, রেন্ট কন্ট্রোলে জমা করুন, তবে কিন্তু আপনার বোনাফাইডনেসটা কিছুটা হলেও থাকবে, আদারওয়াইজ কিন্তু আপনার বোনাফাইডনেসটা চলে যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। নমস্কার।